আসসালামু আলাইকুম। আশা করি হোম টিউটর 55 পরিবারের সকল সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো আছো। তো আজকের লেকচারে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 7 করার চেষ্টা করব। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যে একঘাতিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান নির্ণয় করতে হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট, খুবই ইজি চ্যাপ্টার, ঠিক আছে? তো আমরা ক্লাসগুলো শুরু করার আগে আমরা চ্যাপ্টারটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই প্রথমত। এরপরে আমরা ক্লাসটার মূল যে কোশ্চেন সলভ, সেই কোশ্চেন সলভ শুরু করে দেবো। তো আজকের চ্যাপ্টারের নামটা হচ্ছে একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান। তো তার আগে তোমরা যারা ক্লাস করবো অবশ্যই কমেন্ট করবে যে কোথা থেকে ক্লাসটি দেখতেছো, অ্যান্ড আমার ক্লাসগুলো কেমন লাগে এগুলো জানতে পারলে অনুপ্রেরণা লাগে। কোনো ল্যাগ থাকলে সেগুলো পূরণ করতে পারবো, যে কীভাবে ক্লাস নেওয়া আরও বেটার হবে। ওকে, তো একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান। তো প্রথমত চরম মানটা কি? চরম মানটা বলতে বোঝায় মূলত যে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানগুলোকে, এই দুটো মানকেই একত্রে হচ্ছে চরম মান বলে। তো আমরা এখন একটু বেসিক শেখার চেষ্টা করি যে আসলে এই অধ্যায়ের বেসিক কী জানা জরুরি। তো আমরা সাধারণত যে ম্যাথগুলো করি ধীরে ধীরে আমরা বেসিক জানার চেষ্টা করি। পুরাটা চ্যাপ্টার করতে করতে আমরা পুরো সব বেসিকগুলো আশা করি যে কমপ্লিট করে ফেলানো হয়। তো মূলত এই যে আমাদের একাধিক চলক বিশিষ্ট ফাংশনের যে চরম মান, এই চরম মান আমাদের আসলে নির্ণয় করতে হবে। তো চরম মান বলতে কি বললাম আবারও, যে ফাংশনের লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান। তো এখানে আমাদের প্রশ্নগুলো থাকবে যে ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান আছে কি না, এগুলো আমাদের নির্ণয় করতে হবে, এবং বিদ্যমান থাকলে সেই ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। তো সত্যটা কি? বিদ্যমান থাকা, যদি একটা ফাংশন XYZ চলক বিশিষ্ট হয়, তো এই ফাংশনের লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয়, অবশ্যই তোমরা নোট করে নেবে, প্রয়োজনীয় শর্ত। তো তাহলে প্রয়োজনীয় শর্ত কি? যদি দুইটা চলক থাকে, দেখা গেল এফ অফ একটা ফাংশন যেখানে দুইটা চলক আছে, সেক্ষেত্রে আমাদের শর্তটা হচ্ছে এই ফাংশনটাকে আমরা একবার এক্সের সাপেক্ষে অন্তরণ করবো, যে দুটো চলক থাকবে, এক্স ওয়াই দুটো চলক আছে মনে করো একটা আমাদের সমীকরণে বা একটা ফাংশনে। এরপর এই ফাংশনটাকে আবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরণ করবো, করার পরে সেটা ইকুয়াল কি আমাদের 0, ঠিক আছে? 0 ধরে আমাদের মান নির্ণয় করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, যে মূল ফাংশনটাকে এক্সের সাপেক্ষে অন্তরণ করবো, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরণ করবো, ইকুয়াল হচ্ছে 0। আবার যদি এখানে চলক যদি আমাদের তিনটা থাকে XYZ, সেক্ষেত্রে আমাদের কীরকম দাঁড়াবে? ডেল এফ ডেল এক্স, এক্সের সাপেক্ষে একবার, এখানে কী XYZ চলক, ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরণ করতে হবে, আরেকবার আমাদের জেডের সাপেক্ষে অন্তরণ করতে হবে। তো আশা করি খুব সহজে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। তখন কী হবে? এই তিনটা ইকুয়াল আমাদের 0 ধরতে হবে। তাহলে এটা কি আমাদের লঘিষ্ঠ ফাংশন গরিষ্ঠ ফাংশন বিদ্যমান আছে কি না, সেই সত্যগুলোই হচ্ছে আমাদের এই দুইটা চলকের ক্ষেত্রে হলে এটা সত্য, এটা ইকুয়াল আমাদের 0 ধরতে হবে। এবং কীভাবে মানগুলো বের করবো, কীভাবে 0 ধরবো, অবশ্যই ম্যাথ করতে গেলে তোমরা বুঝতে পারবা। এবং তিনটা চলক হইলে ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই জেড ইকুয়াল 0 ধরতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো মূলত আরেকটু আলোচনা করার চেষ্টা করি। x² প্লাস মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এটা একটা যদি আমাদের ফাংশন হয়, ঠিক আছে? এই ফাংশন যে বিন্দুগুলোতে আমরা চরম মানটা পাবো, সেখান থেকে আমরা গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মানটা বের করতে পারবো। ওকে, নো প্রবলেম। এবং আরেকটু ডিটেলস দেয়। তো সাপোজ আমরা ধরে নিলাম এই তিনটা অংশ থেকে আমরা তিনটা বিন্দু পেয়েছি ABC, ধরে নিলাম জাস্ট, ঠিক আছে? যে এখানে একটা A পেয়েছি, B পেয়েছি, C পেয়েছি, তিনটা মান পেয়েছি। আর দুইটা থাকলে শুধু AB, কোনো সামথিং মান -1 -2 -3 1 2 3 যে কোনো সামথিং থাকতে পারে। তাহলে আমরা সাপোজ এই বিন্দুগুলো আবিষ্কার করার পরে, প্রয়োজনমান সত্য থেকে যখন বিন্দুগুলো আবিষ্কার করার পরে আমাদের আর এর মান বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে, ঠিক আছে? আর এর মানটা কীভাবে বের করবো? ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার। আর এর মানটা বের করবো, মূল যে আমাদের ফাংশনটা থাকবে এফ, বা যে ফাংশনটায় থাকুক, সেই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে দুইবার অন্তর্গণ করতে হবে। এই আর এর মানগুলো লাগবে। সো আমি তোমাদের দেখাচ্ছি যে কী কী মান আমাদের প্রয়োজন বের করা। এরপরে আমরা আবার টি এর মান বের করবো কীভাবে? ডেল স্কোয়ার এফ বাই হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার। ওয়াইয়ের সাপেক্ষে, এখানে কী বোঝাচ্ছে? ওয়াইয়ের সাপেক্ষে মূল ফাংশনকে দুইবার অন্তরণ করে যে মানটা পাবো সেটা হচ্ছে কি টি এর মান। এরপর এস এর মানটা আমাদের প্রয়োজন। এস এর মানটা কীভাবে বের করবো? ডেল স্কোয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই। এফের মানটা আমরা এভাবে বের করবো যে এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে ফেলবো, করার পরে
ওই মানটাকে আবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীণ করবো, ঠিক আছে। এক্সের সাপেক্ষে আমরা অন্তরীণ করবো এফ যে মূল ফাংশনটা, সেই ফাংশনটাকে এরপর আমরা আবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীণ করবো, করে যে মানটা পাবো সেটা এস এর মান। তো মূলত এই যে বেসিক ব্যবহারগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা মূল ম্যাথে গিয়ে আশা করি একদম ম্যাথগুলো খুব সহজে বুঝতে পারবা। তো এখন আসি, সাপোজ আমরা তিনটা বিন্দু পেয়েছিলাম কি এ বি সি। এই বিন্দুতে আমাদের আর কি আমরা দেখবো যে লঘিষ্ঠ গরিষ্ঠ মান বিদ্যমান আছে কিনা। তাহলে সত্য কি একটু দেখি। এই যে আর টি এস, এই তিনটা বিন্দু কিনা আমাদের খেলতে হবে, ঠিক আছে। যে আর টি মাইনাস এস স্কোয়ার, আর এর মান টি এর মান গুণ করে মাইনাস এস এর মানের উপর স্কোয়ার দিয়ে যে মানটা বের হবে, এই পুরোটার মানটা যেটা বের হবে যদি জিরো থেকে বড় হয় আর টি মাইনাস এস স্কোয়ারের মানটা, তাহলে আমরা বুঝতে পারবো যে গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমান আছে। এবং কখন গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে সেটা আমরা একটু খেয়াল করি। দেখো এইটার যদি মান বিদ্যমান থাকে জিরোর থেকে বড় হয়, সেক্ষেত্রেই কি গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমান আছে। কিন্তু এখানে শর্ত আছে, আর এর মানটা যদি জিরো থেকে ছোট হয় এবং টি এর মানটা যদি জিরো থেকে ছোট হয়, তাহলে আমরা বলবো যে গরিষ্ঠ মান বিদ্যমান আছে। এবং আবার আর টি মাইনাস এস স্কোয়ারের মানটা জিরোর থেকে বড় হবে। লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বিদ্যমান থাকার জন্য একটা কমন কাজ কি, যে অবশ্যই আর টি মাইনাস এস স্কোয়ারের মানটা জিরোর থেকে বড় হবে। তো এখানে আমাদের জিরোর থেকে যদি মানটা বড় হয় এবং আর এর মানটা জিরোর থেকে বড়, এখানে ছোটো ছিল, আর এর মানটা জিরোর থেকে বড় হবে এবং এই যে টি এর মানটাও কী হবে জিরোর থেকে যদি বড় হয়, সেক্ষেত্রে কী থাকবে আমাদের, এর আগে ছিল ছোটো হওয়ার কারণে এখানে এই দুইটা ছোটো হওয়ার কারণে গরিষ্ঠ, আর এই দুইটা বড় হওয়ার কারণে এখন জিরোর থেকে বড় হওয়ার কারণে এখানে লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে, ঠিক আছে। এখন আমরা আসি যে এটুকু তো আসলে বুঝতে পারলাম যে কখন গরিষ্ঠ লঘিষ্ঠ। আর যখন আর টি মাইনাস এস স্কোয়ারের মানটা জিরো থেকে ছোট হয়ে যাবে, দেখা গেল এই পুরোটা মান বের করলাম জিরো থেকে ছোট, তখন এটা ছোট হলে কোনো কি থাকবে না, কোনো লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান বিদ্যমান থাকবে না। তো আই হোপ তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার যে কখন গরিষ্ঠ মান থাকবে, কখন লঘিষ্ঠ মান থাকবে, এবং যে শর্তগুলো আমাদের প্রয়োজনীয় শর্তগুলো ছিল, আশা করি সবগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন এই যে বেসিক যে ব্যাপারটা শিখলাম, এটা এখন আমরা পুরোপুরি একটা ম্যাথে অ্যাপ্লাই করব, আর আশা করি তোমরা সেই ম্যাথ ক্লাসটাও এনজয় করবা, ঠিক আছে। তো তার আগে তোমাদের আমি একটা ব্যাপার শেখানো জরুরি, ওকে, আমি ম্যাথ করতে করতে শেখাবো যে বর্জ্য গুণন বা আর গুণন, যারা পারো তাদেরকে ওয়েলকাম, নয়তো আমরা বর্জ্য গুণন আর গুণনটা আজকে যে ম্যাথটা সলভ করবো সেই ম্যাথ করতে করতে শিখে ফেলবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম যে এক্সাম্পলটা নিয়েছি সলিউশন করার জন্য, সেটা হচ্ছে এক্সাম্পল 1। তিতাস সিরিজের বই যারা ফলো করে তারা এই স্যাম অধ্যায় স্যাম ম্যাথটা পাবা স্যাম এক্সাম্পলে। কিন্তু যারা অন্য কোনো বই যদি ফলো করে থাকো বা অন্য কোনো সিরিজ ফলো করে থাকো, সেক্ষেত্রে কষ্ট করে প্রশ্নটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং অধ্যায়টা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবা। তো এখানে আমাদের প্রশ্নটা কী বলতেছে, উদাহরণটা একটু দেখি, এরপর আমরা খাতায় সলভ করতেছি। ইউ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 13x মাইনাস 12y প্লাস 13 ফাংশনের গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। তো আমরা যে বেসিকগুলো শিখলাম যে একটা ফাংশন থাকলে সে ফাংশন থেকে ডেলে সেই ফাংশনের হচ্ছে এক্সের সাপেক্ষে একবার, ওয়াইয়ের সাপেক্ষে একবার, তিনটা চলক থাকলে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করে জিরো ধরতে হবে এবং আমাদের আর টি এস এর মানও বের করতে হবে, তাই না। এইসব মান বের করার পরে আমরা প্রয়োজনীয় শর্ত মেনে যদি বিন্দু আসে, বিন্দুগুলো আবার যদি শর্ত না মানে সেক্ষেত্রে লঘিষ্ঠ গরিষ্ঠ মান বিদ্যমান নেই, আর শর্ত মানলে লঘিষ্ঠ গরিষ্ঠ মান বিদ্যমান আছে। তো আমি যে এই কথাগুলো বললাম খুব দ্রুত, সেগুলো এখন আমরা ম্যাথে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো প্রথমত আমি প্রশ্নটা তুলে নিয়েছি এখানে, যে প্রদত্ত ফাংশন যে ফাংশনটা যেটা দেওয়া আছে গরিষ্ঠ লঘিষ্ঠ মান নির্ণয় করা। তাহলে আমরা সমাধানে এখন যে কাজটা করব, যে প্রদত্ত ফাংশন যেটা দেওয়া আছে ইউ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 13x মাইনাস 12y প্লাস 13, ওকে। তো এখানে একটু খেয়াল করো, এই যে আমাদের সমীকরণটা, এখানে কয়টা চলক আছে, এক্স ওয়াই দুইটা চলক। তাহলে আমরা একটা ফাংশনের ক্ষেত্রে যদি দুইটা চলক থাকে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় শর্ত দেখেছিলাম ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল 0, তাই না। তো এক্ষেত্রে আমাদের ফাংশনটা কিন্তু এফ না, ফাংশনটা এখানে কি ইউ ইকুয়াল, তার মানে ইউ ইকুয়াল, তার মানে আমরা ইউকে অন্তরীণ করবো এক্সের সাপেক্ষে একবার, ওয়াইয়ের সাপেক্ষে একবার, তারপর ইকুয়াল 0 ধরবো,
ঠিক আছে। তো তাহলে আমাদের প্রয়োজনীয় যে মানগুলো বের করে নিতে হবে সেগুলো আমরা আগে বের করে নিব, এরপর সূত্রটা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রথমত ডেল ইউ ডেল এক্সের মান বের করতে হচ্ছে, যেহেতু এটা ইকুয়াল 0 ধরতে হবে। ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান বের করতে হচ্ছে, কারণ এটা ইকুয়াল যেহেতু আমাদের 0 ধরতে হবে। ওকে, তাহলে মানগুলো বের করে নিই। অতএব ডেল ইউ ডেল এক্স, এক্সের সাপেক্ষে আমরা ইউকে অন্তরীকরণ করব। তো এখানে যদি আমরা এক্সের সাপেক্ষে ইউকে অন্তরীকরণ করি, তো ডেল ডেল এক্স, ইউটা ফাংশনটা তুলি এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 13x মাইনাস 12y প্লাস 13। ওকে, তো আমার আশা করি যা তোমরা অন্তরীকরণের সূত্রগুলো তোমরা জানো। তারপর আমি একটু সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি। ডিডি এক্স এক্স টু দি পাওয়ার n এর সূত্র এখানে অ্যাপ্লাই করব। পাওয়ার সামনে আসবে, এক্সের সঙ্গে পাওয়ারের সঙ্গে -1, ঠিক আছে। ডিডি এক্স ওয়াই, যদি ধ্রুবক কাউকে যদি আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে কী হয়, এক্স চলকের সাপেক্ষে ওয়াইকে কখনো আমরা অন্তরীকরণ করতে পারবো না, সেক্ষেত্রে কি মানটা 0 চলে আসে। ওকে, তো দেখো এখন আমরা এই ডিএল ডেল এক্স বা ডিডি এক্সটা আমরা প্রত্যেকটা পদের সঙ্গে এখানে কিন্তু গুণ অবস্থায় আছে। সো এই প্রত্যেকটা পদের সঙ্গে আমাদের এক্সট্রা করে অন্তরীকরণ করতে হবে। যেহেতু এখন আমরা অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে আসছি, সো আমি প্রত্যেকটা পদের সঙ্গে গুণ করে দেখাচ্ছি না, জাস্ট আমি বলতেছি যে এক্সের সাপেক্ষে যদি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করা হয়, আমরা সকলে জানি 2x চলে আসে। এক্স টু দি পাওয়ার n এর যে অন্তরীকরণের যে সূত্রটা বেসিক সূত্র। এরপর এখানে একটু খেয়াল করো, এক্সের সাপেক্ষে এবার কি -3xyকে অন্তরীকরণ করব। তো এক্সের সাপেক্ষে এখানে ওয়াই যেহেতু ধ্রুবক, তো আমরা জানি অন্তরীকরণযোগ্য জন্য যে ফাংশন যদি থাকে, ঠিক আছে, ধ্রুবক কিন্তু ধ্রুবকের সঙ্গে অন্তরীকরণযোগ্য কোনো ফাংশন চলকটা আছে, সেক্ষেত্রে ধ্রুবকটাকে আমরা সামনে নিতে পারি। এবং এখানে আরেকটা ধ্রুবক হচ্ছে 3টাকেও সামনে নিলাম। এবং এক্স চলকের এক্সকে শুধু আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো এখানে। তা এক্স টু দি পাওয়ার n এর যদি সূত্র প্রয়োগ করি, ডিডি এক্স ইকুয়াল হচ্ছে কত আসে আমাদের 1 আসে। তো আমরা এখানে তাহলে ইন্টু 1 প্লাস এক্সের সাপেক্ষে ওয়াই স্কোয়ার, আমাদের এখানে কি ধ্রুবক, এক্সের সাপেক্ষে ওয়াই ধ্রুবক, তার মানে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 0 হবে। এরপর 13x, তার মানে এক্সের সাপেক্ষে এখানে 13 হচ্ছে ধ্রুবক, যেহেতু অন্তরীকরণযোগ্য চলক এক্সের সঙ্গে গুণ অবস্থা আছে, সেটাকে আমরা সামনে রাখতে পারবো। এক্সের সাপেক্ষে এই এক্সকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে আমাদের মানটা চলে আসবে কত, 1, 13 × 1 মাইনাস এখানে এক্সের সাপেক্ষে ওয়াই যেহেতু ধ্রুবক পদ, সো 12yকে যদি আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে 0 হয়ে যাবে। এরপর প্লাস 13 আমাদের এক্সের সাপেক্ষে ধ্রুবক, সো 0 হয়ে যাবে। আই হোপ তোমরা ক্লাসটা এনজয় করতেছো, অ্যান্ড কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে বলবা। তাহলে এখানে আমাদের আসছে 2x মাইনাস 3y, এখানে 13কে 13 প্লাস 13। তাহলে আমরা অর্থাৎ ডেল ইউ ডেল এক্সের মান পেয়ে গেলাম। ওকে, এবার আমাদের ডেল ইউ ডেল ওয়াই এর মান প্রয়োজন। এখন সেমভাবে আমরা ডেল ইউ ডেল ওয়াই এর মানটা নির্ণয় করবো। তো দেখো ওয়াইয়ের সাপেক্ষে সেমভাবে তোমরা এটা কী করবো, অন্তরীকরণ করবো। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এক্স স্কোয়ার প্রথমেই কি ধ্রুবক পদ, তাহলে 0 মাইনাস এরপর কি 3xy আছে, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে 1 হয়, আর সামনে ধ্রুবক থাকে 3x, তাহলে -3x। এরপর প্লাস এখানে ওয়াই স্কোয়ার আছে, তো আমরা যদি ওয়াই স্কোয়ারকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি তাহলে হয়ে যাবে 2y। এরপর 13x আছে, 13xকে মানে মূল যে সমীকরণ সেই সমীকরণটা করতেছি, এক্সের জায়গায় এখানে ওয়াই। সো আমি একবারে দেখাচ্ছি, একটু আগে ডিটেলস বললাম। 13xকে যদি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, 13x এখানে ধ্রুবক, সো পুরোটাকে অন্তরীকরণ করলে ওয়াই সাপেক্ষে করলে 0 চলে আসবে। এরপরে -12y, তো -12y ওয়াই সাপেক্ষে -12yকে অন্তরীকরণ করলে এখানে 12 ধ্রুবক সামনে আসবে, আর ওয়াইকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। এবার প্লাস 13 আছে এখানে, 13কে যদি ওয়াই সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে -3x প্লাস 2y -12। ওকে, তো দেখো আমাদের যে প্রয়োজনীয় সত্যের যে আমাদের মানগুলো প্রয়োজন, ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই, সে মানগুলো বের করে ফেলেছি অলরেডি। এখন আমাদের মনে আছে আর টি এস এর মানও প্রয়োজন। তো আমরা আগেই প্রয়োজনীয় সত্য বসাতে পারি যে ইউ এর গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার সত্য হতে পায়, লিখে 0 = 0 ধরতে পারে। তবে পরবর্তীতে আমাদের আবার আরটিএস এর মান নির্ণয় করতে হবে, যেহেতু আমরা এখন মান নির্ণয় করতেছি, আর আরটিএস এর মান নির্ণয় করা যেহেতু আমাদের প্রয়োজন, সো আমরা আগেই আরটিএস এর মানগুলো নির্ণয় করে ফেলি। তাহলে আর ইকুয়াল আমরা জানতাম কি, যে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। ইউকে 2বার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো একবার দেখো ইউকে অন্তরীকরণ করে আমরা কি পেয়েছিলাম, ডেল এক্স ডেল ইউ, আর 2x - 3y + 13। তাহলে এটাকে আমরা আবার কি করব, আরেকবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমাদের কী হয়ে যাবে, ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার ইউ। তো দেখো আমরা যদি আরেকবার এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করি তাহলে কী হয়ে যাবে, এখানে আসবে 2, এটা কিন্তু একবার অন্তরীকরণ হয়। আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা। ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার করে বলতে বোঝায় যে ডেল এক্স, ঠিক আছে, ইউ এই একবার যে এক্সের সাপেক্ষে ইউকে অন্তরীকরণ করে যে মানটা আসবে, ঠিক আছে, সেটাকে আবার কার সাপেক্ষে, আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ ডেল এক্স ইউ।
এই দুইটা গুণ হয়ে ডেল ডেল এক্স স্কোয়ার ইউ হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে আমরা যেহেতু একবার এক্সের সাপেক্ষে ইউকে অন্তরীকরণ করে মান বের করছি, সো আরেকবার মান বের করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, অথবা এইভাবে লিখতে পারি যে ডেল ডেল এক্স, তোমাদের আরেকটা লাইন করে দেয়, ইউ কোনটা এটা 2x, বা এভাবে দিতে পারো 2x টিএস, নো প্রবলেম, মাইনাস 3y প্লাস 10। এটাকে একবার আরেকবার আমরা এক্সের সাথে অন্তরীকরণ করলে আমরা কী পাবো, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার মান। তো দেখো 2x কে এক্সের সাথে অন্তরীকরণ করলে শুধু 2 হয়, যেহেতু এক্সের মান 1, অন্তরীকরণ করলে মাইনাস 3y মানে 0 হয়ে যাবে, প্লাস 13 মানে 0 হয়ে যাবে, ইকুয়াল শুধু 2 থাকে। তাহলে আমরা আর এর মানটা পাচ্ছি কি, আর ইকুয়াল 2 পাচ্ছি। এরপর আমাদের টি এর মান প্রয়োজন। টিটা কী করবো, ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার। তো ওয়াইয়ের মান যেটা পেলাম আমরা, ডেল ইউ ডেল ওয়াইয়ের মানটা, সেই মানটাকে আমাদের কী করতে হবে, সেই মানটাকে আমাদের ওয়াইয়ের সাপেক্ষে আরও একবার অন্তরীকরণ করতে হবে। ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ওয়াই স্কোয়ার মানে বুঝাই কি, আমি আরও বলতেছি যে ইউ যে ফাংশনটা সেটাকে ওয়াইয়ের সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করা, কিন্তু ইউ এর যে ফাংশনটা ছিল সেটাকে ওয়াইয়ের সাপেক্ষে একবার আমরা অন্তরীকরণ করছি, সো এখানে প্যারা নেওয়ার প্রয়োজন নেই যে আবার একবার অন্তরীকরণ করার। সো একবার অন্তরীকরণ করা যে মানটা পেয়েছি সেটাকে আরেকবার অন্তরীকরণ করে দিলেই হচ্ছে ডেল ডেল ওয়াই। ইউ এর মানটা আমাদের ছিল হচ্ছে মাইনাস 3x প্লাস 2y মাইনাস 12। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এক্স অন্তরীকরণ করলে 0, প্লাস ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে এখানে হচ্ছে 2 থাকবে, আর মাইনাস 12কে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, তাহলে এখানেও কী থাকতেছে, আমাদের 2 থাকতেছে। এখন আমাদের ফাইনালি যে মানটা প্রয়োজন সেটা হচ্ছে এস এর মান। ওকে, তাহলে এস এর মানটা কীভাবে নির্ণয় করবো, ডেল স্কোয়ার ইউ সূত্র ডেল এক্স ডেল ওয়াই। তাহলে একবার এখানে বোঝাচ্ছে কি, একবার এক্সের সাপেক্ষে ইউকে অন্তরীকরণ করব, করার পরে যে মানটা আসবে তাকে আবার ইউ এর সাপেক্ষে। তাহলে একবার এক্সের সাপেক্ষে ইউকে অন্তরীকরণ করে আমরা এটা পেয়েছিলাম, কত পেয়েছিলাম, 2x - 3y প্লাস 13। এটাকে আবার কি করতে হবে, ডেল ওয়াইয়ের সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ডেল ডেল ওয়াই, একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে যে মানটা পেয়েছিলাম 2x - 3y প্লাস 13। তাহলে এটাকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x, ওয়াইয়ের সাপেক্ষে 0, 3yকে ওয়াই সাথে অন্তরীকরণ করলে ওয়াইকে করলে 1, তাহলে শুধু -3 থাকে, আর প্লাস 13কে ওয়াই সাথে অন্তরীকরণ করলে 0, তাহলে শুধু -3। ওকে, তাহলে দেখো আমরা ডেল ইউ ডেল এক্সের মান পেলাম, ডেল ইউ ডেল ওয়াইয়ের মান পেলাম, আর এর মান পেলাম, টি এর মান পেলাম, এস এর মান পেলাম। এখন দেখো আমাদের এখানে যে যে শর্তগুলোর প্রয়োজন, মানগুলোর প্রয়োজন ছিল, সেই মানগুলো পেয়েছি। এখন আমরা কি করব, প্রয়োজনীয় শর্ত থেকে এই যে এবিসি বিন্দু বের করতে হবে, এবিসি বিন্দু বা এবি বিন্দু, দুইটা বিন্দু বলে দুইটা বের করার ট্রাই করব আমাদের শর্ত অনুযায়ী। ওকে, তাহলে এখন আমরা লিখব, ইউ এর গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হতে পায়। ওকে, তাহলে এই শর্তটা কী কী ছিল আমাদের, ডেল ইউ ডেল এক্স ইকুয়াল ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল 0 হতে হবে দুইটা চলকের ক্ষেত্রে, যে ফাংশনটা সেটাকে এক্স সাপেক্ষে ওয়াই সাপেক্ষে একবার। তাহলে তাহলে আমাদের প্রথমে ডেল ইউ ডেল এক্সের মানটা বের করে ইকুয়াল 0 ধরে, এটাও ইকুয়াল 0, এটা ইকুয়াল 0 দেখা যাচ্ছে। তাহলে আমরা প্রথমে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল 0 ধরে এর মানটা দেখি কত আসে। তাহলে ডেল ইউ ডেল এক্স, এক্সের সাপেক্ষে ইউকে একবার অন্তরীকরণ করে আমরা যেটা পেয়েছিলাম যে 2x - 3y প্লাস 13 ইকুয়াল হচ্ছে 0 পেয়েছিলাম, তাই না। তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দেব, এবং এখানে ডেল ইউ ডেল ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে এবার অন্তরীকরণ করে আমরা কী পেয়েছিলাম, তোমরা অপর পেজে আশা করি দেখে আসছো যে ওয়াইয়ের সাপেক্ষে ইউকে এবার অন্তরীকরণ করে পেয়েছিলাম -3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0। ওকে, তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে হবে, কারণ এক্স এবং ওয়াইয়ের মান বের করার আসাতে আমরা বিন্দু পাবো না। তো এখানে বিন্দু বের করার জন্য আমরা যে কাজটা করব, যে বর্জ্যগুণন করতে হবে। তো তোমাদের আমি বর্জ্যগুণনটা আসলে একটু ক্লিয়ারলি শেখাচ্ছি, এখানেই শেখাচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বর্জ্যগুণনটা সবসময় মনে থাকে। তো এখন লিখি যে 1 ও 2 নংকে 1 ও, এছাড়া আমার হচ্ছে চ্যানেলে একটা বর্জ্যগুণনের উপরে একটা আমাদের ভিডিও আছে অলরেডি, 1 ও 2 বর্জ্যগুণন করে, বর্জ্যগুণন বা আর গুণন দুইটা যে কোনো একটা বললে হলো, করে পাই। কীভাবে করব তোমাদের বোঝানোর জন্য ব্যাপারটাকে একটু ক্লিয়ারলি লিখতেছি। প্রথমে 1 নম্বর সমীকরণটা লিখলাম 2x - 3y প্লাস 13
ইকুয়াল 0। এরপরে 2 নম্বর সমীকরণটা লিখি -3x + 2y - 12 ইকুয়াল 0। তো এখানে মূলত ঘটনা হচ্ছে বর্জগুণন করতে গেলে যে দুইটা সমীকরণকে নিয়ে আমরা বর্জগুণ করব সেখানে অবশ্যই 3টা পদ থাকতে হবে। এই x 3y + 13 1টা 2টা 3টা অবশ্যই থাকতে হবে। দেখা গেল কখনো বর্জগুণন করতে হচ্ছে কিন্তু 3টা পদ নেই, সেক্ষেত্রে আমাদের এখানে যদি 12 যদি না থাকে সেক্ষেত্রে এখানে 0কে আনতে হবে। সাপোজ 0 হলেও একটা পদ ধরে নিতে হবে, ঠিক আছে? 3টা পদ ছাড়া আমাদের কখনো আর বর্জগুণন সম্ভব না। তখন কীভাবে করব একটুখানি দেখো আমরা কীভাবে বর্জগুণনটা করবো, খুব ইজিভাবে শেখাই দিচ্ছি। প্রথমত যে কাজটা করতে হবে, আমাদের যে প্রথম চলক আছে এক্স চলক, এটাকে হাত দিয়ে ভ্যানিশ করে দাও। এরপর এটাকে 1 নাম্বার মনে করো, এটাকে 2 নাম্বার মনে করো। ওকে, তো যেটাকে ভ্যানিশ করে দিয়েছি সেটা এখানে লিখে দাও। এরপর যেটা 1 নাম্বার সেটা থেকে আমাদের গুণ করা শুরু করতে হবে। তাহলে এটাকে এক্সটাকে যদি ভ্যানিশ করে দেওয়া হয় তাহলে আমাদের 1 নাম্বারে থাকতেছে ওয়াই চলক, তাই না? তার মানে ওয়াই চলকের মান যেটা আছে সেটা থেকে আমাদের গুণ করা শুরু করতে হবে এবং করে এক্সের নিচে আমাদের লিখতে হবে। তাহলে এখানে আছে -3, এখানে আছে -12, কোনাকাটি গুণ করতে হবে কিন্তু বাকি যে দুইটা লাইন আছে 1 নাম্বার 2 নাম্বার। তাহলে 1 নাম্বার থেকে গুণ মূলত শুরু হবে। তাহলে 1 নাম্বার থেকে কোনাকাটি গুণ করলে -3 -12, তাহলে 3 বারাং 36 আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে নিচে আসবে 36। এরপর যে কাজটা করব, 1 নাম্বার থেকে তো গুণ করে শেষ করলাম কোনাকাটি, এখন আবার সূত্রের মাইনাস, এখানে সূত্রে একটা মাইনাস আসবে এবং এই 2 নাম্বার আবার গুণ করতে হবে, 2 নাম্বার কোনাকাটি গুণ। তাহলে এখন আবার 2 দিয়ে 13কে গুণ করলে কত 26, আর আমাদের এখানে আর গুণের সূত্রের মাইনাস এবং 13 দুগুণ 26। ওকে, তো 1 নাম্বারটাকে তো আমরা হাত দিয়ে ভ্যানিশ করে মান বের করে ফেলাম। এখন আবার আমাদের কতটা ওয়াই চলককে 2 নাম্বারে যে ওয়াই চলক আছে সেটাকে ভ্যানিশ করে দেবে। করার পর যেটাকে ভ্যানিশ করবা সেটা ডান পাশের যে লাইনটা থাকবে সেটাকে সবসময় 1 নাম্বার মনে করবা। তাহলে এটাকে এখন 1 নাম্বার মনে করো এবং যেটাকে 1 নাম্বার মনে করবা সেটা থেকে কি গুণ শুরু হবে, তাহলে এটা 2 নাম্বার। তাহলে 13, এখন এটা থেকে যেহেতু গুণ শুরু, তার মানে এটা কার সঙ্গে গুণ করবো, এটার কোনাকাটি যেটা আছে এটার কোনাকাটি আছে হচ্ছে 13 আর -3। ওকে, 13 সাথে এখানে সহগ আছে -3, তাহলে এখানে আমরা যেই চলকটা ভ্যানিশ করছি ওয়াই, তাহলে 13 আর -3 গুণ করলে হয় 3 তেরাং 39 -39। এরপর কি সূত্রের মাইনাস আসবে, তার আগে আমরা দেখে নিই যে এখন 1 নাম্বার গুণ শেষ 2 নাম্বার থেকে, এখানে সহগ আছে 2 আর এখানে আছে -12, তাহলে 12 দুগুণ 24 আর মাইনাস আর সূত্রের মাইনাসে প্লাস হয়ে যাবে আর 12 দুগুণ 24। এরপর কি করব, 3 নাম্বার লাইনটাকে ভ্যানিশ করে দেবো। ওকে, 3 নাম্বার লাইনটা আমাদের কি কোনো চলক নেই, সো এখানে আমরা 1 ইউজ করব। তাহলে 3 নাম্বারটা ভ্যানিশ করার পরে 1 নাম্বার হবে এটা, কারণ এটার পরে এটা শুরু, এবং 2 নাম্বার হবে এটা, ঠিক আছে? 2 নাম্বার হবে আমাদের এটা। তো এখন 1 নাম্বার থেকে গুণ শুরু, 1 নাম্বার থেকে কোনাকাটি গুণ করো, তাহলে 2, এখানে কত 2, তাই না? তাহলে 2 গুণ করলে হয়ে যাবে 4। এরপর এদিকে আবার -3 2 আবার 2 -3 গুণ করলে হবে -9, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে সূত্রের মাইনাস মাইনাসে প্লাস, 3 3কে 9 হবে, কিন্তু সূত্রের মাইনাস হওয়ার কারণে একটা মাইনাস থাকবে 4 মাইনাস, সরি। ওকে, তাহলে এখান থেকে আমরা -3 গুণ করলে পাচ্ছি -9, এবং এখানে সূত্রের মাইনাসটা তাহলে থাকবে আর এখানে 9টা থাকবে অবশিষ্ট। তো আশা করি এর চেয়ে সহজভাবে বর্জগুণন বোঝানো আসলে যায় না। তোমরা রিপিটেড করে করে এই ক্লাসটি দেখবে বর্জগুণনটা কীভাবে করলাম, অথবা তোমরা কমেন্ট করবে, আমি বর্জগুণনের একটা এক্সট্রা ক্লাস আছে সেই ক্লাসটা লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, এখন আমরা যে কাজটা করব এখান থেকে, তাহলে এখানে আমাদের থাকতেছে বা x/36 থেকে -26 মানে হচ্ছে x/10। এরপর এখানে y/-39 থেকে +24 যদি আমরা মাইনাস করি তাহলে আসে -15। ওকে, আর এখানে 4 থেকে যদি -9 আমরা মাইনাস করি তাহলে আসবে -5। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে x এবং y মানটা নির্ণয় করতে পারবো কীভাবে একটু দেখি। x/10 ইকুয়াল আমরা এখন কিন্তু 1/-5 লিখতে পারি, এবং একই সঙ্গে y/-15 ইকুয়াল আমরা 1/-5 লিখতে পারি, কারণ এটা ইকুয়াল এটা ইকুয়াল এটা, 3টা ইকুয়াল কিন্তু সমান। ওকে, তাহলে লেখার ফলে এখন আমরা কী করবো, এক্সের মানটা বের করে ফেলবো। এক্সের মানটা কীভাবে বের করবো, দেখো -5টা যদি cos গুণের উপরে আসে তাহলে -5 10 সঙ্গে কী গুণ ভাগ অবস্থায় থাকবে, তাহলে -5 দিয়ে 10কে ভাগ করলে আমরা আসবে কত, এখানে আসবে অবশ্যই হচ্ছে -2, বা 10টাকে পার করো এখানে, তাহলে x ইকুয়াল 10টাকে পার করো 10/-5 মানে কত -2, 5 × 10, এবং এখানে ওয়াইকে রাখো, ওয়াইকে রেখে
এখানে -15টাকে পাশে পার করে দাও, মাইনাস মাঝে কেটে যাবে, তাহলে 3 5 15, এখানে কাটাকাটি করলে আমাদের 3 চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান আসছে যতক্ষণে -2 এবং 3। তাহলে আমাদের ফাংশনের সন্ধিবিন্দুটা হচ্ছে এই -2 এবং 3। তো দেখো সন্ধিবিন্দু বের করার যে আমরা প্রয়োজনীয় সূত্রটা দেখলাম, যে মানে যে লঘিষ্ঠ গরিষ্ঠ মান বিদ্যমান থাকার যে প্রয়োজনীয় সূত্রটা দেখলাম, সেখান থেকে আমরা সন্ধিবিন্দু পেয়ে গেলাম এক্স এবং ওয়াই চলকের -2 এবং 3। এখন আমরা কি করব, এখন দেখব যে আর এবং টি এর মানগুলো কেমন, কারণ এখানে আমাদের সত্য আছে। দেখো গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার জন্য 0 থেকে আর বড় হতে ছোট হতে হবে 0 থেকে টি, এবং 0 থেকে আর 0 থেকে টি বড় হতে হবে, এবং এটার মানটা কী হতে হবে 0 থেকে বড় হতে হবে। ও সরি, এটা মিস্টেক হয়ে গেছে আমাদের, যে এটা হবে কিন্তু লেস দেন, ঠিক আছে, 0 থেকে ছোট, ও সরি এটা বড়, সরি এইটা লেস দেন। আর বিদ্যমান না থাকার জন্য কি এই যে আর টি মাইনাস এস স্কোয়ার মানটা 0 থেকে ছোট হতে হবে। ওকে, তাহলে আমরা একটু এখন দেখি যে আসলে কিভাবে আমাদের ম্যাথটা সলভ করতে পারি। তাহলে অতএব ফাংশনের সন্ধি বিন্দু -2 and 3 যে এক্স ওয়াই বিন্দুগুলো পেলাম, ঠিক আছে। এখন আসি এখানে, তাহলে -2 এবং 3 বিন্দুতে তাহলে আর ইকুয়াল, তাহলে আমরা কি পেয়েছিলাম 2। মূলত আর ইকুয়াল যদি আমরা কোনো চলক সহকারে কোনো সমীকরণ পেতাম, সেক্ষেত্রে এই -2 কিন্তু এক্স এর মান এবং -3 হচ্ছে ওয়াইয়ের মান আমরা জানি, সেক্ষেত্রে এক্স ওয়াইয়ের মানগুলো বসাতে হতো। কিন্তু আর ইকুয়াল আমরা ডিরেক্ট 2 পেয়েছিলাম, তাহলে 2 কি 0 থেকে বড়, এরপর টি হচ্ছে টি এর মানটাও 2, এটাও কি 0 থেকে আমাদের বড়। এরপর আমরা কি বের করব, আর টি মাইনাস এস স্কোয়ার, এস এর মান আমরা কত পেয়েছিলাম, এস এর মান তো সত্যের প্রয়োজন নেই, এস এর মানটা ডিরেক্ট বসাই দেবো, আর টি মাইনাস এস স্কোয়ার মানটা বের করবো, আর টি আর হচ্ছে 2, টি এর মানও 2, ওকে, এই যে 2 এরপর হচ্ছে মাইনাস এস এর মান হচ্ছে -3 ছিল, এরপর স্কোয়ার, তাহলে এখানে 2 2 4 -3 উপর স্কোয়ার মানে কত +9, কারণ মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা পজিটিভ হয়ে যায়। আর তাহলে 4 - 9 মানে কত আসতেছে -5, যেটা কি 0 থেকে ছোট। তো আমরা সত্যি দেখেছি যদি আর টি মাইনাস এস স্কোয়ারের মানটা যদি 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে কোনো লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বিদ্যমান থাকে না। তাহলে আমরা লিখে দেব, যেহেতু আর টি মাইনাস এস স্কোয়ার 0 থেকে ছোট, অতএব প্রদত্ত ফাংশনের কোনো গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান কি থাকবে না, বিদ্যমান থাকবে না, বা নেই, বিদ্যমান নেই, ঠিক আছে। যদি এখন এই প্রদত্ত ফাংশনের কোনো গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বিদ্যমান না থাকে, তাহলে সেই বিন্দুগুলোকে আমরা, সুতরাং -2 এবং 3 বিন্দুটিকে আমরা কি বলবো, স্যাডেল বিন্দু বলবো, বিন্দুটি স্যাডেল বিন্দু, স্যাডেল বিন্দু। স্যাডেল বলতে কি বোঝায়, আসলে দুঃখজনক বোঝায়, যে আসলে আমরা কোনো গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিন্দু পেলাম না, সো এটাকে আমরা দুঃখজনক বিন্দু হিসাবে মানে ঘোষণা দিয়ে দিলাম, যে আসলে দুঃখজনক যে এদের কোনো গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বিদ্যমান নেই। তবে আমি একটু এক্সপ্লেন করি, এটা কিন্তু এখান থেকেই শেষ, ঠিক আছে, এক্সাম্পলটা সলিউশন হয়ে গেছে আমাদের। আমি একটু এক্সপ্লেন করি, যদি গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমান থাকতো, সেক্ষেত্রে কী করতাম আমরা, যদি গরিষ্ঠ লঘিষ্ঠ মান বিদ্যমান থাকতো যে বিন্দুতে, সেই বিন্দুগুলো আমরা মূল সমীকরণে ব্যবহার করতাম। সাপোজ গরিষ্ঠ মান বিদ্যমান আছে, তখন লিখলাম গরিষ্ঠ মান বিদ্যমান আছে, অর্থাৎ গরিষ্ঠ মান লিখে মূল সমীকরণে সেই বিন্দুগুলো এক্স ওয়াইয়ের জায়গায় মানগুলো বসাই দিতাম, তাহলে আমরা যে গরিষ্ঠ মানে যে বিন্দু মানটা পেতাম, সেই মানটা পেতাম। ওকে, তো আমরা একটু রিভাইজ দিয়ে আসলে কী কী ঘটনা ঘটলো। প্রথমত আমরা বেসিক দেখে নিলাম আজকের লেকচারে, এরপর এক্সাম্পল 1 সলিউশন করতে গিয়ে আমরা বেসিক অনুযায়ী ডেল ইউ এক্স ডেল এক্স ওয়াই মান বের করলাম, এরপর আর টি এবং এস এর মানও বের করলাম। ওকে, এরপরে সত্য অনুযায়ী 0 ধরলাম, এরপর বজ্রগণন করে মান বের করলাম, কিসের মান বের করলাম, সন্ধিবিন্দু। এরপর যে সত্যগুলো ছিল আর টি এবং আর টি মাইনাস এস স্কোয়ারের সত্যগুলো, সেই সত্যগুলো অনুযায়ী দেখতে পেলাম যে আসলে এটা কি গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বিদ্যমান নেই। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে দোয়া করবেন।